আজ আমরা দেখতে চলেছি ২০২৪ সালে রিলিজ হওয়া একটি অসাধারণ মুভি, যার নাম হলো লা পালমা। এটি মূলত একটি সার্ভাইভাল থ্রিলার মুভি, যেখানে এমন এক ভয়ানক আগ্নেয়গিরিকে দেখানো হয়েছে যে আগ্নেয়গিরির চারিপাশে ছিল বিশাল আকৃতির সমুদ্র। তবে সেখানকার সমস্ত পানি ছিল টকবগে ফুটন্ত গরম পানি, যেটা সবসময় প্রচণ্ড তাপমাত্রায় ফুটতে থাকে। কিন্তু সেই সমুদ্রের মাঝখানে যেই আগ্নেয়গিরিটি ছিল, সেটা হঠাৎ করে একদিন বিস্ফোরিত হয়ে দুভাগ হয়ে যায়, আর সেই গরম পানি সমুদ্রের মধ্যেই সৃষ্টি করে ফেলে ভয়ানক এক সুনামির, যেটা বিশাল আকৃতিতে প্রবেশ করতে শুরু করে মানুষের শহরে। আমরা তো সাধারণ পানি সুনামির তাণ্ডব অনেক দেখেছি, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে পৃথিবীতে গরম পানির সুনামি হলে কি হবে, আর মানুষ এমন পরিস্থিতিতে কিভাবেই বা নিজের জীবন বাঁচাবে? সেটাই আমরা দেখব এই মুভিটিতে। তাহলে চলুন ঘুরে আসা যাক ভয়ানক এক গরম পানির সুনামির গল্প থেকে। তো গল্পটি শুরু হয় একটি স্প্যানিশ আইল্যান্ডে। সময়টা ছিল ১৯৪৯ সাল। এই আইল্যান্ডটির নাম হচ্ছে পালমা। তবে এই আইল্যান্ডটির পালমা নাম থাকার কারণ হচ্ছে এখানে পালমা নামক বিশাল বড় একটি আগ্নেয়গিরি রয়েছে, আর এই আগ্নেয়গিরিটি নাকি পৃথিবীর সবচাইতে বড় আগ্নেয়গিরি। তবে এই আগ্নেয়গিরিটির বিশেষ কিছু সৌন্দর্য রয়েছে। এখানকার যে কোনো দৃশ্যই প্রত্যেকটি মানুষকে মুগ্ধ করার জন্য যথেষ্ট। তাই বহু বছর ধরে এই পালমা আইল্যান্ডটি ট্যুরিস্ট প্লেস হিসেবে পরিচিত। আর বর্তমানেও এই আইল্যান্ডটি ট্যুরিস্টদের কাছে অনেক জনপ্রিয়। তাই প্রতি বছর অনেক মানুষ এই আইল্যান্ডে বেড়াতে আসে। যদিও এখানে প্রায় সময়ই ভূমিকম্প এবং সুনামির মতো ঘটনা ঘটে, কিন্তু সেগুলো এখন পর্যন্ত মানুষের তেমন কোনো ক্ষতি করেনি। বরং মানুষ তো এখানকার ভয়ানক বিষয়গুলো এনজয় করতে আসে। এবার আমরা বর্তমান সময়ে পালমা আইল্যান্ডের সমুদ্রে একটি বোট দেখতে পাই, যেখানে বেশ কয়েকজন ট্যুরিস্টরা বেড়াতে এসেছে। তারা খুবই মনোযোগ দিয়ে এখানকার সৌন্দর্য উপভোগ করছিল। আর এখানে একজন মেয়ে অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। সে তখন বোট থেকে নেমে সমুদ্রের পানিতে সাঁতার কাটতে চায়, যদিও তার সঙ্গী তাকে বারবার নিষেধ করছিল। কিন্তু মেয়েটি কোনো কথা না শুনেই পানিতে ঝাঁপিয়ে পড়ে। এতে তার সঙ্গী অনেকটাই ভয় পেয়ে যায়, কারণ প্রায় অনেকটা সময় পার হয়ে যাওয়ার পরও সে তাকে আশেপাশের কোথাও দেখতে পাচ্ছিল না। কিছুক্ষণ পরেই বোটে থাকা সবাই লক্ষ্য করে যে সেখানকার সমুদ্রের পানি থেকে ধোঁয়া উঠছে। এমনকি কিছু কিছু জায়গায় পানিগুলো ফুটতে শুরু করেছে। কারো এতে বুঝতে বাকি থাকে না যে তারা হয়তো আগ্নেয়গিরির অনেক কাছে চলে এসেছে, আর সমুদ্রের নিচের উত্তপ্ত লাভার কারণে পানি ফুটতে শুরু করেছে। এতে তারা সবাই অনেক ভয় পেয়ে যায়। আর এমন সময় তারা সবাই সেখানে সেই মেয়েটির লাশ দেখতে পায়, যে কিনা কিছুক্ষণ আগে পানিতে নেমেছিল। তবে তাদের এখানে কোনো কিছু বুঝে ওঠার আগেই তাদের বোটটির মাঝখানের অংশ একদম ফেটে যায়, আর বোটের মধ্যে প্রচুর পরিমাণে গরম পানি প্রবেশ করতে শুরু করে, যার ফলে তারা সবাই এই গরম পানিতে ডুবেই মারা যায়। অন্যদিকে আমরা ছোট্ট একটি সুন্দর পরিবারকে দেখতে পাই, যারা কিনা তাদের ভ্যাকেশনে পালমা আইল্যান্ডে বেড়াতে এসেছে। তাদের পরিবারে মোট ৪ জন সদস্য ছিল। তো তারা তাদের ভ্যাকেশনটি খুব সুন্দরভাবে কাটানোর জন্য এখানকার সবচাইতে দামি একটি হোটেলে উঠেছে, যেখানকার একজন এমপ্লয়ি তাদের পরিচিত ছিল। তাই সে তাদের জন্য সবচাইতে হাই কোয়ালিটির একটি রুম বুক করে দেয়, যার ফলে তারা সবাই অনেক খুশি হয়ে যায়। তো এই পরিবারের মধ্যে তাদের বাবার নাম ছিল ফেডরিক, মায়ের নাম ছিল জেনিফার, আর তাদের 2 ভাই বোনের নাম হচ্ছে টোবাইক এবং সারা। তারা খুবই হ্যাপি একটি পরিবার ছিল। অন্যদিকে আমরা একটি জিওলজি ইনস্টিটিউট দেখতে পাই, যেটা কিনা ছিল পালমা আইল্যান্ডের নিজস্ব ইনস্টিটিউট, যেখানে সায়েন্টিস্টরা সবসময় এখানকার পরিস্থিতির দিকে নজর রাখে। তো আজকেও বেশ কয়েকজন সায়েন্টিস্ট মনিটরের মাধ্যমে পালমা আইল্যান্ডের আগ্নেয়গিরির পরিস্থিতির উপর নজর রাখছিল। আর এখানে তারা সমুদ্রের মধ্যে সেই বোটটিকেও দেখতে পায়, যেটা সমস্ত ট্যুরিস্টরা কিছুদিন আগে মারা গিয়েছে। তবে এই ভয়ানক দুর্ঘটনাটি সকলকেই একদম অবাক করে দিয়েছিল, কারণ যেই জায়গাতে এই দুর্ঘটনাটি হয়েছে সেটা নাকি আগ্নেয়গিরি থেকে অনেক দূরে অবস্থিত, আর সেখানে আজ পর্যন্ত কোনোদিনও এমন ঘটনা ঘটেনি। তাই নিশ্চয়ই সমুদ্রের নিচে এমন কিছু ঘটছে যেটা সম্পর্কে তারা এখনো আন্দাজ করতে পারছে না। তো এখানে আমরা মেরিন নামক একজন মেয়েকে দেখতে পাই। তারও দায়িত্ব হচ্ছে আগ্নেয়গিরির সমস্ত কিছুর দিকে নজর রাখা। তো সেইখানে যখন আগ্নেয়গিরির ট্রান্সমিটারের ডাটা চেক করতে আসে, তখন কম্পিউটারে কোনো সিগন্যালই পাওয়া যাচ্ছিল না। কিন্তু তাদের প্রতিটি মুহূর্তে আগ্নেয়গিরির দিকে নজর রাখাটা অনেক বেশি জরুরি, তা না হলে যে কোনো সময় বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তাই মেরিন এই পুরো বিষয়টি চেক করার জন্য দ্রুত তার একজন সঙ্গীকে নিয়ে আগ্নেয়গিরিটির দিকে রওনা হয়, আর তার সঙ্গীর নাম হচ্ছে হাঙ্ক। তো তারা কিছুক্ষণের মধ্যে আগ্নেয়গিরির মাউন্টেনটির কাছে পৌঁছয়, আর তারা দ্রুত তাদের সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে তাদের গাড়িটিকে রাস্তায় রেখে মাউন্টেনটির ভেতরে চলে যায়। আর প্রথমেই তারা সেখানে যে ট্রান্সমিটারটি সেট করেছিল সেটাকেই আগে চেক করতে শুরু করে।
তবে ট্রান্সমিটারে কোনো ধরনের সমস্যাই ছিল না। এতে তারা বেশ অবাক হয়ে যায়, কারণ ট্রান্সমিটারে সমস্যা না থাকলে সিগন্যাল তো যাওয়ার কথা ছিল। তো এবার তারা আরও একটু ইনভেস্টিগেশনের জন্য ভেতরে যায়। আর একটি জায়গাতে গিয়ে তারা দেখতে পায় যে মাউন্টেনটির কিছু অংশে ফাটল তৈরি হয়েছে, আর সেই ফাটল দিয়ে পানি পড়ছে, যেটা কোনো ভালো লক্ষণ ছিল না। মেরিন তখন ছোট্ট একটি কন্টেইনারে পানির কিছু স্যাম্পল নিয়ে নেয়, যাতে করে পানিটিকে টেস্ট করে তারা কিছু বুঝতে পারে। এবার তারা আরও ভেতরে গিয়ে দেখতে পায় যে সেখানকার মাটির উপর প্রচুর পরিমাণে বাদুড় মরে পড়ে আছে। তবে এমনটা সচরাচর কোনোদিনও হয় না। তাই হাঙ্ক এখানে তার একটি ডিভাইসের মাধ্যমে এখানকার সবকিছু চেক করতে শুরু করে। আর যখন সে এখানকার বাতাস চেক করে দেখে, তখন সে দেখতে পায় যে এখানকার বাতাসের মধ্যে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড রয়েছে, এমনকি সালফিউরিক গ্যাসের মাত্রাও অনেক বেশি ছিল। আর এই দুটো গ্যাসের বিষক্রিয়ার ফলে এই প্রাণীগুলোর মৃত্যু হয়েছে। এতে তারা দুজনেই বুঝতে পারে যে আগ্নেয়গিরির মধ্যে কোনো না কোনো কিছুতে পরিবর্তন ঘটছে। এবার তারা মাউন্টেনটির আরও একটু ভেতরে গিয়ে দেখতে পায় যে সেখানে ট্রান্সমিটারের অপর প্রান্তের অংশটি একদম ডিস্ট্রয় হয়ে গিয়েছে। আর এটাই মূলত ছিল মনিটরে সিগন্যাল না পাওয়ার মূল কারণ। তো এখানে তারা আশেপাশে চেক করে যখন উপরের দিকে তাকায়, তখন তারা দেখতে পায় যে উপরের অংশে বিশাল বড় একটি ফাটল তৈরি হয়েছে, আর সেখানকারই কোনো অংশ ভেঙে হয়তো ট্রান্সমিটারটি ডিস্ট্রয় হয়েছে। তবে মাউন্টেনের উপরের অংশের এই ফাটলটি তাদেরকে অনেক দুশ্চিন্তায় ফেলে দিয়েছিল। তাই তারা তখন দ্রুত মাউন্টেন থেকে ফিরে আসে। আর সেখানে তাদের জন্য অপেক্ষা করছিল তাদের বস, যার নাম হচ্ছে আলভেরো। তো তারা দুজন এখানে আলভেরোকে সমস্ত কিছু খুলে বলে। এরপর তারা জিওলজি ইনস্টিটিউটের মধ্যে গিয়ে এই বিষয় সম্পর্কে আলোচনা করে। মেরিন এবং হাঙ্ক এখানে আলভেরোকে সবকিছু দেখায় এবং বলে যে এসব হয়তো বড় কোনো বিপর্যয়ের লক্ষণ হতে পারে। তবে আলভেরো এখানে তাদের দুজনকে বলে যে যত তাড়াতাড়ি সম্ভব সবাইকে সতর্ক করে দেওয়া উচিত, এমনকি এই পুরো দ্বীপটিকে ফাঁকা করে দেওয়া উচিত, তা না হলে মানুষের জীবনের হয়তো অনেক বড় ঝুঁকি রয়েছে। কিন্তু আলভেরো এখানে তাদেরকে বলে যে এইটুকু তথ্য দিয়ে তারা পাবলিককে কোনো কিছু জানাতে পারবে না, তাদের আরও অনেক স্ট্রং এভিডেন্সের প্রয়োজন। তাই এখন কোনোভাবে এই বিষয়গুলো বাহিরে জানানো যাবে না। আসলে এখন ছিল এই দ্বীপটি ট্যুরিস্টদের সিজন টাইম, এখন লক্ষ লক্ষ ট্যুরিস্টরা এখানে বেড়াতে আসবে। তাই যদি কিছুদিনের জন্য এই দ্বীপটিকে বন্ধ করে দেওয়া হয়, এটা তাদের দেশের অর্থনৈতিক খাতে অনেক বড় প্রভাব ফেলবে। তাই আলভেরো মেরিন এবং হাঙ্কে আরও কাজ করতে বলে। তবে আলভেরোর এই পদক্ষেপ মেরিনের কাছে একদমই পছন্দ হয় না, কারণ তার কাছে মনে হচ্ছিল যে আলভেরো মানুষের জীবনের কোনো পরোয়াই করছে না। কিন্তু এমন সময় হাঙ্ক এখানে মেরিনকে বলে, তুমি আলভেরোকে ভুল বুঝো না, এখানে ওনারও কোনো দোষ নেই। আসলে আজ থেকে প্রায় 3 বছর আগে এমন কিছু এভিডেন্স আমরা আগেও পেয়েছিলাম এবং ভেবেছিলাম যে অনেক বড় দুর্ঘটনা হতে চলেছে, যার ফলে আলভেরো তখন প্রেস কনফারেন্সের মাধ্যমে সকল মানুষকে সতর্ক করে দিয়েছিল এবং তার কথা মতো দ্বীপটিকে প্রায় অনেকদিন বন্ধ করে রাখা হয়েছিল। কিন্তু অনেকদিন সময় পার হয়ে যাওয়ার পরও দ্বীপের মধ্যে কোনো কিছুই ঘটেনি, সবকিছু একদম স্বাভাবিক ছিল। তবে এতদিন যাবৎ দ্বীপটি বন্ধ থাকার কারণে দেশের অর্থনীতির সমস্ত প্রভাব এসে পড়ে আলভেরোর উপর। এমনকি গভর্নমেন্টের পক্ষ থেকে তাকে নোটিশও দেয়া হয় যে যতদিন সে কোনো দুর্যোগ সম্পর্কে একদম নিশ্চিত না হয়ে যাবে, ততদিন পর্যন্ত ট্যুরিস্টদের মধ্যে সে যেন কোনো আতঙ্ক না ছড়ায়। আর তাই আলভেরো এবার অনেক বেশি দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। এবার মেরিন এখানকার মনিটরের মধ্যে মনিটরিং করে দেখছিল যে যদি এখানে আগ্নেয়গিরির ফলে কোনো সুনামি আসে, তাহলে সেটার বিস্তার আসলে কতটা বড় হতে পারে। মেরিন দেখতে পায় যে সুনামির প্রভাব অনেক খারাপভাবে এখানে পড়বে, এমনকি পুরো দ্বীপটি হয়তো ধ্বংস হয়ে যেতে পারে। তাই মেরিন এই সমস্ত বিষয় নিয়ে অনেক বেশি দুশ্চিন্তায় ছিল। এবার যখন সে তার বাড়িতে ফিরে আসে, তখন বাড়িতে তার ভাই এরিক একটি প্রজেক্ট নিয়ে কাজ করছিল। তো এরিক এখানে মেরিনকে বলে যে সে তার ডাইভিংয়ের নেক্সট প্রজেক্টটি কমপ্লিট করে ফেলেছে। আসলে ডাইভিং করা ছিল এরিকের অনেক শখের একটি কাজ। সে সমুদ্রের তলদেশের বিভিন্ন জিনিস এক্সপ্লোর করতে পছন্দ করে। তো এবার এরিক তার বোন মেরিনকে বেশ কয়েকটি পিকচার দেখায়, যেখানে দেখা যায় যে অনেকগুলো কচ্ছপ একসঙ্গে পালমা দ্বীপের সমুদ্রের মধ্যে ট্রাভেল করছে, যেটা খুবই অদ্ভুত একটি ব্যাপার ছিল, কারণ কচ্ছপেরা সব সময় একা একা ট্রাভেল করে। তাই একসঙ্গে এতগুলো কচ্ছপের একসাথে ট্রাভেল করাটা মোটেও স্বাভাবিক বিষয় ছিল না। তো মেরিন যেহেতু একজন রিসার্চার ছিল, তাই সেখানে এরিককে বলে যে সে খুব দ্রুতই এই বিষয়টি সম্পর্কে রিসার্চ করে দেখবে। অন্যদিকে আমরা ফ্রেডরিক এবং তার পরিবারকে দেখতে পাই, যারা কিনা একসঙ্গে লাঞ্চ করার জন্য বসেছিল। তো তারা সবাই মিলে যখন খাবার অর্ডার করছিল, তখন সারা দেখতে পায় যে তাদের সামনের টেবিলে বসে থাকা একটি মেয়ে তাকে দেখে হাসছে। সারার কাছে মেয়েটিকে অনেক হাসি খুশি মনে হয়। তাই লাঞ্চ শেষ করে সারা তখন মেয়েটির সঙ্গে বন্ধুত্ব করতে যায়।
সারা জানতে পারে যে মেয়েটির নাম হচ্ছে চার্লি। তো সারা এবং চার্লি এখানে অনেক গল্প করে, আর অল্প সময়ের মধ্যে তারা দুজন খুব ভালো বন্ধু হয়ে যায়। এরপর চার্লি এখানে সারাকে বলে যে সে এবং তার বন্ধুরা মিলে অনেক বড় একটি পার্টির আয়োজন করেছে, তাই সারাকে তাদের এই পার্টিতে জয়েন হতে চায়। কিন্তু সারা চার্লিকে তাকে ইনভাইট করার জন্য ধন্যবাদ জানায়। তবে সে বলে যে সে চাইলেও পার্টিতে যেতে পারবে না, কারণ তাকে তার ছোট ভাইয়ের খেয়াল রাখতে হবে, যদিও তার পার্টিতে যাওয়ার অনেক ইচ্ছে ছিল। এদিকে সারার বাবা এখানে তাদের সমস্ত কথা শুনছিল। তাই কিছুক্ষণ পরে সে সারাকে বলে যে এই হোটেলে নাকি ভলেন্টিয়ার রয়েছে, তাই সে সারার ভাই তোবাইকের জন্য একজন ভলেন্টিয়ার রাখবে। সারা চাইলে তার বন্ধুর সঙ্গে পার্টিতে যেতে পারে। একথা শুনে সারা অনেক খুশি হয়ে যায়, আর সে সঙ্গে সঙ্গেই পার্টিতে জয়েন করার জন্য চলে যায়। এবার কিছুক্ষণ পর ফ্রেডরিক তার ওয়াইফ জেনিফারকে খুঁজছিল, কিন্তু এমন সময় সে দেখতে পায় যে জেনিফার এখানকার একজন এমপ্লয়ির সঙ্গে কথা বলছে, যে কিনা তাদের পরিচিত ছিল। কিন্তু ফ্রেডরিকের কাছে এই বিষয়টি মোটেও ভালো লাগে না, কারণ তারা দুজনই একে অপরের সঙ্গে অনেক হেসে হেসে কথা বলছিল। তো এবার ফ্রেডরিক যখন তার ছেলের দিকে তাকায়, তখন সে পেছনে ঘুরিয়ে দেখতে পায় যে তার ছেলে এখানে নেই। এতে সে অনেক ভয় পেয়ে যায়, আর সে আশেপাশের সমস্ত জায়গাতেই তাকে খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও সে টোবাইককে দেখতে পাচ্ছিল না। তাই সে সঙ্গে সঙ্গে তার মেয়ে সারার কাছে চলে যায়। এরপর সারা এবং সে দুজন মিলে টোবাইককে খুঁজতে শুরু করে। এবার অনেক সময় ধরে খোঁজাখুঁজির পর তারা সবাই টোবাইককে দূরের একটি ছোট্ট মাউন্টেনের উপর দেখতে পায়, যে কিনা সমুদ্রের দিকে তাকিয়ে কিছু একটা দেখছিল। সবাই তখন দৌড়ে টোবাইকের কাছে যায়। এরপর তারা মাউন্টেন থেকে সমুদ্রের দিকে তাকিয়ে দেখতে পায় যে সেখানে একসঙ্গে অনেকগুলো কচ্ছপ রয়েছে, যারা কিনা দল বেঁধে তাদের স্থান পরিবর্তন করছে। আর টোবাইক এখানে অনেক সময় ধরে দাঁড়িয়ে এটাই দেখছিল। এবার সেদিন জেনিফার এবং ফ্রেডরিক যখন তাদের রুমে ছিল, তখন সেখানে হোটেলে সেই এমপ্লয়ি আসে, আর সে জেনিফারকে একটি কার রাইডের জন্য অফার করে। ফ্রেডরিক এতে প্রচণ্ড রেগে যায়, আর সে সেই এমপ্লয়ির সঙ্গে বাজে ব্যবহার করে তাকে চলে যেতে বলে। এতে করে জেনিফার এবং তার মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়, কারণ জেনিফার বলছিল যে একজন এমপ্লয়ির সঙ্গে এমন আচরণ করার কি আছে, সে তো তাদের সঙ্গে কোনো খারাপ আচরণ করেনি। তো তাদের দুজনের ঝগড়া পাশের রুম থেকে সারা এবং টোবাইক শুনছিল। এতে তাদের দুই ভাই বোনের একদম মন খারাপ হয়ে যায়, আর তাদের ভ্যাকেশনের পুরো আনন্দটাই যেন মাটি হয়ে যায়। অন্যদিকে আমরা আলভেরোকে দেখতে পাই। আলভেরো মর্গের একজন ডক্টরের সঙ্গে কথা বলতে এসেছে, যেখানে সেই বোর্ড অ্যাক্সিডেন্টে মারা যাওয়া লাশগুলোর তদন্ত চলছিল। তো ডক্টর এখানে আলভেরোকে কিছু ছবি দেখায়। আলভেরো তখন ডক্টরের কাছে তাদের মৃত্যুর কারণ জানতে চায়। ডক্টর তখন আলভেরোকে জানায় যে তাদের শরীর আসলে প্রচণ্ড গরম গ্যাসের জন্য পুড়ে গিয়েছে, আর সেই গ্যাসের মধ্যে তারা প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড এবং সালফার গ্যাস পেয়েছে। কিন্তু সচরাচর পানির মধ্যে এই ধরনের গ্যাস থাকে না। তবে সেই পানিতে এই সমস্ত গ্যাস থাকার একটি কারণ থাকতে পারে, সেটা হলো আগ্নেয়গিরির লাভা। হতে পারে আগ্নেয়গিরির তলদেশ দিয়ে লাভা পানির উপরের দিকে চলে আসছে। ভিডিওর এই পর্যায়ে আপনাদেরকে এমন একটি অ্যাপের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই, যার নাম হচ্ছে 1xBet, যেটার নাম হচ্ছে 1x। এর অফিসিয়াল পার্টনার হচ্ছে সিরিয়া এবং পিএসজি। 17 নভেম্বর থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক মাস্টার লিগ। সমস্ত ক্রিকেট প্রেমীদের কাছে আপনার প্রিয় দলকে সমর্থন করার এটি একটি দুর্দান্ত সুযোগ। এই অ্যাপটির মাধ্যমে আপনি সমস্ত লাইভ ম্যাচ এবং এর ফলাফলও দেখতে পারবেন। সেই সাথে স্কোর অনুমান করে গেমও খেলতে পারবেন, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে এবং কে সর্বোচ্চ স্কোর করবে। সেই সাথে এখানে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের গেম, আপনি যা খুশি তা বেছে নিতে পারেন। আর রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ব্যবহার করে আপনার প্রথম ডিপোজিটের উপর 30,000 টাকা পর্যন্ত পেতে পারেন। আর জেতা টাকা আপনি সহজেই উপায়, নগদ, বিকাশ, রকেট, আইপে, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে তুলে নিতে পারেন। পিন কমেন্টে দেওয়া লিঙ্কের মাধ্যমে রেজিস্ট্রেশন করুন এবং বোনাস পান। এটা শুধুমাত্র একটি অ্যাড ছিল। এই সমস্ত অ্যাপে টাকা ইনভেস্ট করার আগে একবার ভেবে নেবেন, কারণ এগুলোতে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে, যার ফলে সেখানকার পানি ফুটন্ত হয়ে যাচ্ছে। আর এতে করে আগ্নেয়গিরির বিস্ফোরণের আশঙ্কাও অনেকটাই বেড়ে যাবে। তাই ডক্টরও এখানে আলভেরোকে সতর্ক হয়ে যেতে বলে এবং যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা নিতে বলে। কিন্তু আলভেরো এখানে এমন একটি ভাব করছিল যেন কিছুই হয়নি। আলভেরো বলে যে সেই ট্যুরিস্টরা আগ্নেয়গিরির অনেক কাছে চলে গিয়েছিল, তাই তাদের সঙ্গে এই ধরনের দুর্ঘটনা ঘটেছে, এর বাইরে আর কিছুই নয়। এই বলেই আলভেরো দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে আমরা সেই জিওলজি ইনস্টিটিউট দেখতে পাই, যেখানে মেরিন এবং হাং তাদের রিসার্চ চালিয়ে যাচ্ছিল। তারা এখানে তাদের সেই স্যাম্পলের রেজাল্ট দেখছিল। তো সেই পানির স্যাম্পলটির মধ্যে দেখা যায় যে এই পানিতে মিনারেল অনেক কম রয়েছে,
অর্থাৎ সমুদ্র থেকে মাউন্টেনে পানি আসতে অনেক সময় লেগেছে। এর মানে হচ্ছে ফাটলটি হয়তো অনেক চিকন। তো এবার তারা দুজন মিলে মাউন্টেনটির সবকিছু চেক করে দেখছিল যে ফাটলটি আসলে কোন জায়গাতে রয়েছে। তবে হাঙ্কের কাছে এই ফাটলটি অনেক পরিচিত লাগছিল। তাই হাঙ্ক এখানে মেরিনকে জানায় যে আজ থেকে প্রায় বহু বছর আগে 1949 সালে এই মাউন্টেনে এমনই একটি ফাটল তৈরি হয়েছিল। আর সেই সময়ে এই আগ্নেয়গিরিটির মধ্যে একটি বিস্ফোরণ ঘটেছিল। কিন্তু সেই সময় যেহেতু এখানে কোনো মানুষজনই ছিল না, তাই কারোই তেমন কোনো ক্ষতি হয়নি। তাহলে বর্তমানের এই ফাটলও কি বিস্ফোরণের লক্ষণ? তাই তারা দুজন মিলেই ডিসাইড করে যে ফাটলটিকে তারা নিজেদের চোখের সামনে দেখবে। এতে হয়তো পরিস্থিতি কিছুটা আন্দাজ করা যাবে। এই কারণে তারা দুজন সঙ্গে সঙ্গে মাউন্টেনটির উপরে চলে যায়। আর প্রায় বেশ কয়েক ঘন্টা হাঁটার পর তারা কোনো মতে সেই ফাটলটির কাছে গিয়ে পৌঁছয় এবং সামনে থেকে তারা ফাটলটি দেখতে পেয়ে অনেক ভয় পেয়ে যায়। কারণ ফাটলটি অনেক বড় ছিল আর এটার দৈর্ঘ্যও ছিল পুরো মাউন্টেন জুড়ে। অর্থাৎ এই মাউন্টেনটি এখন যে কোনো সময় দুভাগ হয়ে সমুদ্রের বুকে আছড়ে পড়তে পারে, যেটা হয়তো ভয়ানক গরম পানির সুনামি তৈরি করতে পারে। এখন তারা এখানে স্ট্রং এভিডেন্স তৈরি করার জন্য একটি ডিভাইসের মাধ্যমে ফাটলের দুই প্রান্ত মেপে দেখছিল। অন্যদিকে ফেডরিক যখন হোটেলের ব্যালকনিতে ছিল তখন সে সেখানে ছোট্ট একটি ভূমিকম্প লক্ষ্য করে। অন্যদিকে মেরিন এবং হাঙ্ক যখন সেই মাউন্টেনের উপরে ছিল তখন জিওলজি ইনস্টিটিউটে আলভেরো সবকিছুর উপর নজর রাখছিল। তবে এমন সময় আলভেরো মনিটরে একটি বিপদ সংকেত দেখতে পায়, যেখানে আগ্নেয়গিরির তলদেশে অনেক বড় একটি সমস্যা দেখা যাচ্ছে। আসলে আগ্নেয়গিরিটির মাঝখানে অনেক শক্তিশালী প্রেসার ক্রিয়েট হয়েছে, যার ফলে আগ্নেয়গিরির তলদেশের লাভাগুলো উপরের দিকে উঠে আসছে, যার ফলে যে কোনো মুহূর্তে ভূমিকম্প শুরু হবে। এটা জানতে পেরে আলভেরো মেরিন এবং হাঙ্কের জন্য চিন্তিত হয়ে পড়ে। তাই সে সঙ্গে সঙ্গে তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে জানায় যে যত তাড়াতাড়ি সম্ভব তারা যেন সেই মাউন্টেন থেকে ফিরে আসে। তাই মেরিন এবং হাঙ্ক দ্রুত তাদের জিনিসপত্র গুছিয়ে নেয়। কিন্তু ততক্ষণে সেই ফাটল দিয়ে বিষাক্ত গ্যাস বের হতে শুরু করে। তাই তারা দুজন কোনো মতে তাদের জীবন বাঁচানোর জন্য যত দ্রুত সম্ভব সেখান থেকে দৌড়তে থাকে। কিন্তু বিষাক্ত গ্যাসের গতি এতটাই দ্রুত ছিল যে মুহূর্তের মধ্যেই পুরো মাউন্টেনটি গ্যাস দিয়ে ভরে যাচ্ছিল। তবে মেরিন এখান থেকে দৌড়ে পালানোর সময় দূরে তাকিয়ে দেখতে পায় যে বেশ কিছু ট্যুরিস্ট এখানে ক্যাম্পে সময় কাটাচ্ছে। মেরিন তখন চিৎকার করে তাদের সবাইকে পালাতে বলছিল। তবে তার আগে সে তাদের সবার কাছে দৌড়ে গিয়ে শেখায় যে কিভাবে এই গ্যাস থেকে বাঁচার জন্য একটি কাপড়ে পানি দিয়ে তাদের নাক মুখ চেপে ধরতে হবে। তো সবাই এখানে মেরিনের দেখানো পদ্ধতি অবলম্বন করে দৌড়তে শুরু করে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই চারিপাশটা ধোঁয়া দিয়ে একদম অন্ধকার হয়ে যায়। কেউই এখানে পরিষ্কারভাবে কিছুই দেখতে পাচ্ছিল না, যার ফলে মেরিন এখানে সকলের কাছ থেকে আলাদা হয়ে যায়। তারপরও সে যখন সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে তখন সে সেখানে পিছলে পড়ে যায় আর সে মাউন্টেনের উপর থেকে গড়িয়ে গড়িয়ে নিচে এসে পড়ে অজ্ঞান হয়ে যায়। আর প্রায় কয়েক ঘন্টা পর যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে নিজেকে একটি হসপিটালের মধ্যে দেখতে পায়। আর ঠিক এমন সময় তার কাছে আলভেরো আসে। মেরিন তখন আলভেরোর কাছে হাঙ্কের কথা জানতে চায়। আলভেরো তখন মেরিনকে জানায় যে হাঙ্ক সেই গ্যাসের বিষক্রিয়ায় অজ্ঞান হয়ে গিয়েছিল আর এখন সে কোমাতে রয়েছে। তার অবস্থা খুব একটা ভালো নয়। আর সেই মাউন্টেনের ক্যাম্পে যে ট্যুরিস্টরা ছিল তারা তো বিষক্রিয়ায় সেখানেই মারা গিয়েছে। এসব কথা জানতে পেরে মেরিন অনেক কষ্ট পায়। আর সে এখানে আলভেরোকে বলে যে পালমা আইল্যান্ড সম্পর্কে অফিসিয়ালভাবে ওয়ার্নিং দেওয়ার জন্য, কারণ এখন তো শুধুমাত্র কিছু মানুষের জীবন গিয়েছে। আর যদি কোনোভাবে আগ্নেয়গিরিটি বিস্ফোরিত হয় তাহলে এই দ্বীপের মধ্যে থাকা কেউই বাঁচতে পারবে না। আলভেরো তখন মেরিনকে বুঝিয়ে বলে যে গতবার সে যখন ওয়ার্নিং দিয়েছিল তখন ট্যুরিস্টরা এটা বিশ্বাস করে এখানে আসা বন্ধ করে দিয়েছিল, কিন্তু পরবর্তীতে কোনো বিপর্যয় না ঘটায় তার উপর অনেক চাপ তৈরি হয়েছিল। এমনকি তার ইনস্টিটিউটকেও সবাই ফেক বলছিল। আর যদি এবারও তাদের ওয়ার্নিং কোনোভাবে মিথ্যে প্রমাণিত হয়ে যায় তাহলে আর কোনোদিনও কোনো মানুষই তাদের উপর বিশ্বাস করবে না। তাছাড়া আগ্নেয়গিরিতে তো এমন ছোটখাটো দুর্ঘটনা ঘটেই, তাই বলে তারা অফিসিয়ালভাবে ওয়ার্নিং কিভাবে দেবে যে বড় কোনো বিপর্যয় আসতে চলেছে? এটার জন্য তাদের আরও স্ট্রং এভিডেন্সের প্রয়োজন। কিন্তু মেরিন তখন আলভেরোকে জানায় যে সে ছোটবেলায় একটি সুনামির কারণে তার মা বাবা দুজনকেই হারিয়েছে। তাই সে খুব ভালো করেই জানে যে এর প্রভাব কতটা ভয়ানক হতে পারে। তাই মেরিন তখন সঙ্গে সঙ্গে তার ভাই এরিককে ফোন করে এবং তাকে যত তাড়াতাড়ি সম্ভব পালমা আইল্যান্ড ছাড়তে বলে। অন্যদিকে আমরা সারাকে দেখতে পাই। সারা এখানে চার্লির সঙ্গে গল্প করছিল আর চার্লি এখানে সারার সঙ্গে তার বয়ফ্রেন্ডকে পরিচয় করিয়ে দেয়। অন্যদিকে ফেডরিক তার ওয়াইফ জেনিফারের রাগ ভাঙানোর চেষ্টা করছিল, তাই সে এখানে জেনিফারকে মাউন্টেনে ঘুরতে নিয়ে যেতে চায়। কিন্তু এমন সময় সেখানে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তি তাদেরকে জানায়
যে গতকালই মাউন্টেনে যাওয়ার সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ সেই মাউন্টেনে নাকি বেশ কয়েকজন ট্যুরিস্ট মারা গিয়েছে। সেই সাথে লোকটি এখানে কিছুদিন আগে সেই বোট অ্যাক্সিডেন্টের কথাও জানায়, যেখানে অনেকগুলো মানুষ গরম পানিতে ডুবে মারা গিয়েছিল। এবার ফেডরিক এবং তার পরিবার যখন আবারও হোটেল রুমে ফিরে আসে, তখন সামান্য একটু বিষয় নিয়ে তাদের আবারও ঝগড়া শুরু হয়ে যায়, আর তারা দুজনই দুজনকে এখানে নানা ধরনের কথা শোনায়। এদিকে এবারও তাদের ঝগড়া তাদের ছেলেমেয়েরা শুনছিল। আর ঝগড়ার এক পর্যায়ে ফেডরিক এখানে জেনিফারকে বলে, আমার জীবনের সবচাইতে বড় ভুল ছিল তোমাকে এবং তোমার মেয়েকে মেনে নেয়া। অর্থাৎ সারা আসলে ফেডরিকের সৎ মেয়ে ছিল। ফেডরিকের এই কথায় জেনিফার অনেক কষ্ট পায়, আর সে ওয়াশরুমে গিয়ে প্রচণ্ড কাঁদতে থাকে। এদিকে সারাও তার বাবার কথায় কষ্ট পেয়ে হোটেল থেকে বেরিয়ে যায়, আর সে তার আঙ্কেল জেন্সকে ফোন দিয়ে জানায় যে সে আর কোনোভাবেই হোটেলে থাকতে চাইছে না, কারণ সে তার পরিবারের সঙ্গে আর একদিনও থাকতে চায় না। যত তাড়াতাড়ি সম্ভব সে বাড়িতে ফিরতে চায়। তাই সে তার আঙ্কেলকে তার জন্য কিছু টাকা পাঠাতে বলে, যাতে করে সে প্লেনের টিকিট কেটে বাড়িতে ফিরতে পারে। কিন্তু তার আঙ্কেল তাকে এখানে বোঝানোর চেষ্টা করে। সে তাকে বলে যে সে এখনো অনেক ছোট, তাই এত দূর থেকে একা একা আসাটা তার জন্য অনেক বড় রিস্ক। তাই সে তার পরিবারকে ভুল না বুঝে তাদের সঙ্গে যেন আসে। পরিবারে মাঝে মাঝে এমন ছোটখাটো অনেক বিষয় ঘটে, তাই বলে এভাবে না বলে পরিবারকে ছেড়ে আসাটা ঠিক নয়। সারা এতে রাগ করে ফোন কেটে দেয়। জিন্স তখন বারবার তাকে ফোন করলেও সে ফোন ধরে না। তাই জিন্স এবার সোজা তার বোন জেনিফারকে ফোন দেয়। কিন্তু জেনিফার এখানে নিজেকে শান্ত করার জন্য ইয়োগা করছিল, তাই সে কোনোভাবেই ফোন রিসিভ করছিল না। অন্যদিকে সারা তার সেভিংসের টাকা দিয়ে বিমানের টিকিট কেটে ফেলে, আর সে তাদের শহর মাদ্রিদের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু ঠিক এমন সময় তাকে তার বান্ধবী সারা একটি মেসেজ করে। অন্যদিকে আমরা মেরিন এবং আলভেরোকে দেখতে পাই। তারা দুজনই এখন অফিসিয়ালভাবে বিপদ সংকেতের অ্যানাউন্সমেন্ট করতে চাইছিল। তাই এই ব্যাপারে কথা বলার জন্য তারা সেখানকার মেয়রের কাছে যায়। কিন্তু মেয়র তখন এখানে তাদেরকে বলে যে এমনও তো হতে পারে এটা আগেরবারের মতোই কোনো ভুল সতর্ক সংকেত। কিন্তু মেরিন এবং আলভেরো এখানে তাকে বিষয়গুলো বোঝাতে সক্ষম হয়, যার ফলে মেয়র তাদের জন্য গভর্নমেন্টের সঙ্গে একটি ইমার্জেন্সি মিটিংয়ের ব্যবস্থা করে দেয়। এবার মেয়রের সঙ্গে কথা শেষ করে মেরিন তার ভাই এরিকের কাছে আসে, আর সে যত তাড়াতাড়ি সম্ভব এরিককে তাদের নিজেদের বাড়িতে ফিরে যেতে বলে। সে তাকে জানায় যে যে কোনো সময় তার বিপদ ঘটতে পারে, কিন্তু এরিক তার কোনো কথাই শোনে না। সে বলে ডাইভিংয়ের জন্য তার নেক্সট প্রজেক্ট একদম রেডি, তাই সে যদি এখন সবকিছু ফেলে চলে যায় তাহলে তার সমস্ত পরিকল্পনা নষ্ট হয়ে যাবে। তাই মেরিনকে এটা চায় যে তার এতদিনের পরিশ্রম বৃথা চলে যাক। এই বলেই এরিক সেখান থেকে চলে যায়। এরপর আমরা জিওলজি ইনস্টিটিউট দেখতে পাই, যেখানে আলভেরো এবং তার সঙ্গীরা লক্ষ্য করে যে মাউন্টেন এবং সমুদ্রের আশেপাশে এখন ছাই দেখা যাচ্ছে, যেটা আগ্নেয়গিরি বিস্ফোরণের একটি লক্ষণ। কারণ আগ্নেয়গিরির বিস্ফোরণের আগে 3টি লক্ষণ দেখা যায়। প্রথম হলো বিষাক্ত গ্যাস, দ্বিতীয় হলো আগ্নেয়গিরির ছাই, এবং সর্বশেষ হচ্ছে লাভা। আর এর মধ্যে 2টো লক্ষণ অলরেডি দেখা দিয়েছে। তাই এটাই এখন তাদের জন্য সবচাইতে বড় এভিডেন্স। এদিকে মেরিন সেই মাউন্টেনের ফাটল নিয়ে রিসার্চ করছিল, যেখানে দেখা যায় যে ফাটলের দূরত্ব আরও অনেকটাই বেড়ে গিয়েছে। এখন এখানকার সমস্ত জিনিসের উপর সতর্ক সংকেত চলছিল। মনিটরের প্রত্যেকটি জায়গাতেই ওয়ার্নিং অ্যালার্ম দেখা যাচ্ছিল। এর ফলে আলভেরো এবার বিপর্যয় সম্পর্কে পুরোপুরিভাবে নিশ্চিত হয়ে যায়। তাই আলভেরো তার টিমকে এবার দ্রুত অর্ডার দিয়ে দেয় যে যত তাড়াতাড়ি সম্ভব পালমা আইল্যান্ডের সমস্ত জায়গাতে এই খবরগুলো পৌঁছে দিতে। বিশেষ করে এখন এয়ারপোর্ট থেকে কোনো মানুষদেরকে কোনোভাবেই যেন পালমা আইল্যান্ডে আসতে দেয়া না হয়, বরং এই আইল্যান্ডে যারা রয়েছে তাদেরকেও যেন ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়। তাই জিওলজি টিম দ্রুত তাদের কাজে লেগে পড়ে। কিন্তু ততক্ষণে বাহিরে একটি বিস্ফোরণের আওয়াজ শুনতে পাওয়া যায়, আর সবাই বাহিরে তাকিয়ে দেখতে পায় যে আগ্নেয়গিরির মধ্যে এবার ছাইয়ের বিস্ফোরণ ঘটেছে। যদিও এটা মানুষের জন্য তেমন বিপজ্জনক ছিল না, কিন্তু এই বিস্ফোরণটি পালমা আইল্যান্ডের প্রায় সকলেই দেখতে পেয়েছিল। অন্যদিকে সারা যেই প্লেনটিতে উঠেছিল সেই প্লেনটি অলরেডি টেক অফ করে ফেলেছিল, তাই ওয়ার্নিং পাওয়ার পরেও তারা কিছুই করতে পারে না। যখনই প্লেনটি আগ্নেয়গিরির সামনে পৌঁছে যায় তখনই সেখানকার তাপের কারণে প্লেনটিতে আগুন লেগে যায়, যার ফলে প্লেনটি একটি জায়গাতে এসে ক্র্যাশ করে। আর এই প্লেনের পরিস্থিতি দেখতে পেয়ে সকলেই অনেক ভয় পেয়ে যায়। অন্যদিকে জেনিফার এবার তার ভাই জেন্সের ফোন ধরে। সে তাকে জানায় যে সারা রাগ করে হোটেল থেকে বেরিয়ে গিয়েছে, আর সে পালমা এয়ারপোর্টের পরের ফ্লাইটে উঠতে চেয়েছিল। জেনিফার এতে অনেক ভয় পেয়ে যায়, আর সে দ্রুত তার মেয়ে সারাকে খুঁজতে বের হয়। সে তার হাজবেন্ড ফেডরিককেও বিষয়টি জানায়, তবে তারা এখানে ভাবছিল যে নিশ্চয়ই সারা সেই ফ্লাইটটি ক্যান্সেল হয়ে গিয়েছে। কিন্তু এমন সময় তারা জানতে পারে যে আসলে সেই প্লেনটি কিছুক্ষণ আগেই ক্র্যাশ করেছে, আর কিছুক্ষণের মধ্যে এই প্লেন ক্র্যাশের নিউজটি প্রায় সমস্ত জায়গাতেই ভাইরাল হয়ে যায়। এদিকে ফেডরিক তার পরিবারকে নিয়ে সেই হসপিটালে চলে যায়,
যেখানে সেই প্লেনের যাত্রীদেরকে রেস্কিউ করে আনা হয়েছে। ফেডরিক এবং জেনিফার সমস্ত জায়গাতে সারাকেই খুঁজছিল। তারা পুরো হসপিটাল একদম তন্ন তন্ন করে ফেলে, কিন্তু কোথাও সারা ছিল না। জেনিফার এতে যেন একদম পাগলের মতো হয়ে যায়। এমনকি সে হসপিটালে নার্সদের সঙ্গে চিৎকার চেঁচামেচি করতে থাকে। সে বারবার বলতে থাকে তার মেয়েকে এনে দিতে, তবে ফেডরিক তাকে কোনো মতে টেনে সেখান থেকে নিয়ে আসে। অন্যদিকে আলভেরো গভর্নমেন্টের সেই জরুরি মিটিংয়ে জয়েন করে, আর তারা পরিকল্পনা করতে থাকে যে তারা সবাইকে কিভাবে বাঁচাবে। প্রায় অনেক সময় যাবৎ কথাবার্তা বলে তারা তাদের মিটিং শেষ করে। এরপর আলভেরো এখানে তার পুরো টিমকে বলে যে তারা সবাই যেন তাদের জিনিসপত্র নিয়ে দ্রুত এখান থেকে চলে যায়। সে নিজে এখানে থেকে সমস্ত পরিস্থিতি মনিটরিং করতে চায়, কিন্তু মেরিন এখানে আলভেরোকে বারবার বলে যে সেও যেন তাদের সঙ্গে এখান থেকে চলে যায়। তবে আলভেরো কিছুতেই তার কোনো কথাই শুনতে চায় না। সে তাকে বলে যে যেহেতু বিপদ সংকেত দিতে তারই দেরি হয়েছে, তা এখন সেই সবকিছু ফেলে দিয়ে কখনোই চলে যাবে না। সে তার জীবন দিয়ে হলেও চেষ্টা করবে সবাইকে বাঁচানোর। এই কারণে সে সেখানেই থাকতে চায়। মেরিন তখন তাকে শেষবারের মতো জড়িয়ে ধরে বিদায় জানায়। এরপর সে দ্রুত বাড়িতে এসে তার ভাই এরিককে খুঁজছিল, আর এরিক বাড়িতে না থাকায় সে তাকে বারবার ফোন দিচ্ছিল, কিন্তু এরিক তো কোনোভাবেই তার ফোন রিসিভ করছিল না। অন্যদিকে জেনিফার এবং ফেডরিকের কাছে একজন অফিসার আসে, আর সে তাদেরকে সেই ফ্লাইটের একটি লিস্ট দেখায় যেখানে প্যাসেঞ্জারদের মধ্যে সারা মিসিং ছিল। অর্থাৎ তারা সারাকে অথবা সারার বডিও কোথাও খুঁজে পায়নি, কারণ সারা বসেছিল প্লেনের সামনের সিটে, আর যে সমস্ত প্যাসেঞ্জাররা সামনের দিকে বসেছিল তারা কেউই বেঁচে নেই, কারণ বিমানের সেই অংশটি বিস্ফোরণ হয়ে ধূলিসাৎ হয়ে গিয়েছে। জেনিফার এবং ফেডরিকের এতে বুঝতে বাকি থাকে না যে তাদের মেয়ে সারা আর বেঁচে নেই। এতে তারা দুজনই অনেক বেশি ভেঙে পড়েছিল। তারা কোনোভাবেই সারার মৃত্যু মানতে পারছিল না, কিন্তু তাদের ছেলে টোবাইকের কথা চিন্তা করে তারা নিজেদেরকে সামলে নেয়, আর তারা দুজনেই কোনো মতে তাদের হোটেলে ফিরে আসে। তবে হোটেল রুমে প্রবেশ করেই তারা দেখতে পায় যে টোবাইকের সঙ্গে তাদের মেয়ে সারা বসে আছে। এতে যেন তারা নিজেদের মাঝে প্রাণ ফিরে পায়। তারা দুজনই সঙ্গে সঙ্গে সারাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে, আর ফেডরিকের কান্না দেখে সারা বুঝতে পারে যে ফেডরিক আসলে তাকে রাগ করে যা কিছুই বলুক না কেন, ফেডরিক তাকে অনেক ভালোবাসে। অন্যদিকে মেরিনের কাছে তার ভাইয়ের নাম্বার থেকে হঠাৎ করে একটি কল আসে, কিন্তু সিগন্যালের সমস্যা থাকায় সে ভালোভাবে কোনো কথাই বুঝতে পারছিল না। তাই সে দৌড়ে তার ভাইয়ের কাছে চলে যায়, আর সেখানে গিয়ে সে দেখতে পায় যে বেশ কয়েকজন পুলিশ অফিসার তার ভাইকে টেনে নিয়ে যাচ্ছে। মেরিন তখন তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে। সে কিছুতেই তার ভাইকে নিয়ে যেতে দিতে চাইছিল না, কিন্তু কিছুক্ষণ পরেই মেরিন দেখতে পায় যে ছেলেটি আসলে তার ভাই নয়। তবে সে এখানে পুলিশদের সঙ্গে ধস্তাধস্তি করতে গিয়ে একজন পুলিশকে আঘাত করে ফেলে, যার ফলে পুলিশ তখন তাকেও গাড়িতে তুলে নেয়। আর এমন সময় এটা দেখতে পায় তার ভাই এরিক তার বোনকে বাঁচানোর চেষ্টা করলে একজন লোক তাকে বাধা দেয়। তবে কিছুক্ষণ পরেই এরিক সোজা পুলিশ স্টেশনে চলে যায়, আর সে তার বোনকে বলে যে সে যেভাবেই হোক তাকে বাঁচাবে। এমনকি তার দুপুরের ব্যবহারের জন্য সে তার কাছে ক্ষমা চায়, কারণ সে জানতে পেরেছে যে মেরিন যা বলেছে সেটাই সত্যি। এদিকে ততক্ষণে দ্বীপে সবকিছু একদম স্বাভাবিক হয়ে যায়। আগ্নেয়গিরি থেকে ছায়ের বিস্ফোরণও বন্ধ হয়ে যায়, তাই সবাই স্বাভাবিকভাবেই দ্বীপটিতে আবারও সময় কাটাচ্ছিল। কিন্তু পরের দিন সকালে জেন্স জেনিফারকে ফোন করে। জেন্স আসলে একটি আবহাওয়া অধিদপ্তরে কাজ করে, তাই তার কাছে আবহাওয়ার সমস্ত খবরই থাকে। তো জেন্স এখানে জেনিফারকে বলে যে জেনিফার যেন দ্রুত তার পরিবারকে নিয়ে সেখান থেকে ফিরে আসে, কারণ সে সিক্রেটভাবে খবর পেয়েছে যে মাউন্টেনটির ফাটলের মাত্রা অনেক বেড়ে গিয়েছে। যে কোনো সময় এটা সমুদ্রের মধ্যে পড়লে বিশাল সুনামি হবে, তখন কেউ বাঁচতে পারবে না। কিন্তু গভর্নমেন্ট এখন এই পুরো বিষয়টি সকলের কাছে হাইড করতে চাইছে, কারণ যদি এই খবরগুলো সমস্ত জায়গাতে লিক হয়ে যায় তাহলে পুরো ওয়ার্ল্ড থেকেই তাদের এই পালমা আইল্যান্ডকে নিষিদ্ধ করে দেওয়া হতে পারে। এতে তাদের দেশের অর্থনীতিতে অনেক বড় প্রভাব পড়বে। তাছাড়া জেন্স তাকে আরও জানায় যে সে তাদের অধিদপ্তরে এসে চেক করেছে পালমা আইল্যান্ডে যত বড় বড় কার্গো শিপ ছিল, এমনকি যত দামি দামি বোট এবং জাহাজ ছিল, সেই সমস্ত কিছুকেই গভর্নমেন্ট গোপনে সরিয়ে আনছে। তাই তাদের বেশি দেরি হয়ে গেলে তারা আর কোনো বটি পাবে না। তাই এটা জানতে পেরে জেনিফার এবং ফেডরিক তাদের সমস্ত জিনিসপত্র গুছিয়ে নেয়। তারা আর হোটেলের মধ্যে এক মুহূর্তও দেরি করতে চাইছিল না। অন্যদিকে সারা চলে যায় চার্লিকে এই ব্যাপারে জানাতে, কিন্তু হোটেল রুমের কোনো জায়গাতেই চার্লি ছিল না। সারা এতে অনেক দুশ্চিন্তায় পড়ে যায়, কিন্তু তাদের হাতে আর কোনো সময় না থাকায় তারা সবাই হোটেল থেকে বেরিয়ে যায়। তবে তারা রাস্তায় এসে দেখতে পায় যে রাস্তা পুরোপুরিভাবে ফাঁকা। রাস্তায় তেমন একটা ট্যাক্সিও পাওয়া যাচ্ছিল না। তাই কোনো উপায় না থাকায় ফেডরিক একটি গাড়ি চুরি করে সেখান থেকে রওনা হয়। ফেডরিক যত দ্রুত সম্ভব গাড়ি চালানোর চেষ্টা করছিল, কিন্তু প্রায় অনেকটা রাস্তা দূরে চলে আসার পর তাদেরকে পিছু করতে করতে সেখানে সেই গাড়ির মালিকেরা চলে আসে।
আর তারা ফেডরিককে ধরে মারধর করতে থাকে। কিন্তু ফেডরিক এখানে তার পরিবারকে আগে গিয়ে বোটে উঠতে বলে, কারণ কিছুক্ষণ পর বোটে আর জায়গা থাকবে না। তাই জেনিফার তখন তার ছেলে মেয়েকে নিয়ে দ্রুত বোটে উঠে পড়ে। এদিকে ফেডরিক এখানে তাদের কাছে বারবার ক্ষমা চায়, এমনকি সে তাদেরকে তার কাছে থাকা সমস্ত টাকাও দিয়ে দেয়, যার ফলে তারা তাকে ছেড়ে দিয়েছিল। কিন্তু যতক্ষণে ফেডরিক দৌড়ে এসে বোটে উঠবে ততক্ষণে বোটটি তাকে ছেড়েই চলে যায়। এতে ফেডরিকের পরিবার তার জন্য অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। এবার কিছুক্ষণ পর সারা তার বান্ধবী চার্লিকে ফোন দেয় এবং সে চার্লিকে বলে যত তাড়াতাড়ি সম্ভব আইল্যান্ড ছেড়ে দিতে। কিন্তু সমস্ত কিছু খুলে বলার আগে লাইন কেটে যায়, কোনোভাবেই ফোনে কোনো সিগন্যাল পাওয়া যায় না। অন্যদিকে আমরা আলভেরোকে দেখতে পাই। আলভেরো যেখানে সমস্ত পরিস্থিতি মনিটরিং করছিল, হঠাৎ করে সেখানকার প্রত্যেকটি মনিটরে সিগন্যাল চলে যায়। আলভেরো বুঝতে পারে যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। তাই সে সঙ্গে সঙ্গে গভর্নমেন্ট অফিসে ফোন দেয় এবং বলে যে তারা আর কত সময় নেবে। মিটিংয়ে তো তারা বলেছে যে তারা সবাইকে দ্বীপের বিষয়গুলো জানিয়ে দেবে, কিছুক্ষণ পর হাতে তাদের একদমই সময় থাকবে না। তাই যত দ্রুত সম্ভব নিউজগুলো যেন টেলিকাস্ট করে দেয়া হয়, সকলকে যেন জানিয়ে দেওয়া হয় যে বিশাল এক সুনামি আসতে চলেছে। এরপর দেখা যায় পালমা আইল্যান্ডে যে লোকাল সেন্টার রয়েছে সেখানে সকলের সতর্কতার জন্য সাইরেন বাজিয়ে দেওয়া হয়। আর দ্বীপের সবাই যখন এই সাইরেন শুনতে পায় তখন তারা সবাই দ্বীপ ছাড়ার জন্য মরিয়া হয়ে পড়ে। অন্যদিকে আমরা হাংকে দেখতে পাই, যে কিনা এতদিন কোমায় ছিল। সাইরেনের আওয়াজ শুনতে পেয়ে সে তার জ্ঞান ফিরে পায়, কিন্তু হসপিটালের বাইরে এসে সে যেই পরিস্থিতি দেখতে পায় সেটা যেন সে নিজের চোখেই বিশ্বাস করতে পারছিল না, কারণ মানুষ নিজেদের জীবন বাঁচানোর জন্য পাগলের মতো ছুটছিল। অন্যদিকে আমরা ফেডরিককে দেখতে পাই। ফেডরিক বিভিন্ন জায়গাতে গিয়ে জাহাজ এবং বোটে ওঠার চেষ্টা করছিল, কিন্তু সমস্ত বোটই নাকি অলরেডি ছেড়ে চলে গিয়েছে, এমনকি বন্দরগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। তবে ফেডরিকের এই পরিস্থিতি দেখতে পেয়ে সেখানকার একজন লোকাল বোটম্যান তার ছোট্ট একটি বোটে তাকে জায়গা দিতে চায়। ফেডরিক এতে তাকে অনেক কৃতজ্ঞতা জানায়। কিন্তু যখনই ফেডরিক বোটে গিয়ে বসে তখন সে দেখতে পায় যে একজন মহিলা তার বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে। ফেডরিকের এতে বাচ্চাটিকে দেখে বেশ মায়া হয়, তাই সে বাচ্চাটির জন্য নিজের সিট ছেড়ে দিয়ে মহিলাটিকে বসতে দেয়। অন্যদিকে আমরা আগ্নেয়গিরির পরিস্থিতি দেখতে পাই, যার অবস্থা অনেক বেশি ভয়ানক হয়ে উঠেছে। এমনকি এখন আগ্নেয়গিরির ভেতর থেকে লাভা বিস্ফোরিত হচ্ছে, যেটা জানতে পেরে দ্বীপের সমস্ত মানুষে অনেক ভয় পেয়ে যায়। অন্যদিকে আমরা হাংকে দেখতে পাই। হাং সুস্থ হওয়ার পরেই সোজা আলভেরোর সঙ্গে দেখা করতে এসেছে। আলভেরো তখন তার কাছে জানতে চায় যে এমন ভয়ানক পরিস্থিতিতে সে কেন ফিরে এসেছে, সে কেন এই দ্বীপ ছেড়ে পালিয়ে যায়নি। কিন্তু হাং তখন বলে যে এতগুলো বছর তারা একসঙ্গে কাজ করেছে, তারা দুজন মিলে বন্ধুর মতো থেকেছে, আর বন্ধু হয়ে বন্ধুকে ছেড়ে সে কিভাবে যাবে। এজন্য সে ডিসাইড করেছে যে সে তার সঙ্গেই থাকবে, জীবনের শেষ সময়টা তারা মজা করতে করতে কাটাবে, কারণ এমনিতেও হয়তো তারা আর বেশি দিন বাঁচবে না। তাছাড়া তাদের পরিবার বলতেও তো তেমন কেউ নেই। হাংকের কথা শুনে আলভেরো হাসে, আর তারা দুজন মিলে তাদের মৃত্যুকে মেনে নেয়, কারণ এখন তাদের হাতে এতটাই কম সময় ছিল যে তারা এই দ্বীপ থেকে পালাতে পালাতেই ধূলিসাৎ হয়ে যাবে। তাই তারা দুজন মিলে তাদের জীবনের শেষ একটি ট্রিপে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে নিউজ চ্যানেলগুলোতে দ্বীপের সমস্ত কিছুই হাইড করা হচ্ছিল। তারা চাইছিল দ্বীপের মধ্যে যা কিছুই হয়ে যাক সেটা বাহিরের কেউ যেন জানতে না পারে, আর তাদের দ্বীপটি যেন চিরদিনের জন্য বন্ধ না হয়ে যায়। তাই এত বড় একটি ঘটনা তারা সকলের কাছ থেকে লুকিয়ে যাচ্ছিল। তবে জেন্সের কাছে এই বিষয়টি মোটেও ভালো লাগছিল না। সে চাইছিল সকলকে নিয়ে এই পরিস্থিতি মোকাবেলা করতে। তাই সে তার বসকে যখন এই বিষয়টি জানায় তখন তার বস তার উপর প্রচণ্ড রেগে যায়, আর তাকে প্রথমে দেশের কথা চিন্তা করতে বলে। কিছুক্ষণ পর সেই বসের কাছে একজন রিসার্চার আসে, আর সেইখানে বসকে বলে যে বড় পরিসরে পালমা আইল্যান্ডে রেস্কিউ টিম পাঠানো উচিত। হয়তো অনেক মানুষ এখনও পালমা আইল্যান্ডে আটকা পড়ে আছে। কিন্তু বস তাদের কোনো কথাই শুনতে চাইছিল না, বরং সেইখানে তাদেরকে বলে যে অলরেডি নাকি সমস্ত মানুষকেই তারা বের করে এনেছে। এখন কেউ যদি সেখান থেকে বের হতে না পারে তাহলে এখানে তাদের কোনো দোষ নেই। তাছাড়া সেখানে রেস্কিউ টিম পাঠালে সবাই এই ব্যাপারে জানতে পারবে। অন্যদিকে আমরা পালমা আইল্যান্ডের পরিস্থিতি দেখতে পাই, যেখানে সবাই ছোট্ট একটি বোটের জন্য ছুটোছুটি করছে, কারণ এখন দ্বীপের কোথাও কোনো বোটে ছিল না, যার ফলে ফেডরিক এখন একদম হাল ছেড়ে দিয়েছিল। সে শুধুমাত্র তার মৃত্যুর জন্য অপেক্ষা করছিল। তবে মৃত্যুর আগে সে একটিবার জেনিফারের কাছে ক্ষমা চাইতে চাইছিল, তাই সে বারবার জেনিফারকে কল করার চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবেই ফোনে সিগন্যাল পাওয়া যাচ্ছিল না। অন্যদিকে পুলিশ স্টেশনে আমরা এরিককে দেখতে পাই, যে কিনা পুলিশ স্টেশনে পুলিশদের কাছে অনুরোধ করছিল তার বোনকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু পুলিশরা এখানে নিজেদের জীবন নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তবে সৌভাগ্যবশত সেখানে লকারের চাবি ছিল, তাই এরিক সঙ্গে সঙ্গে তার বোনকে ছাড়িয়ে নেয়।
এমনকি সে সেখানে বন্দী সমস্ত কয়েদিদেরকে মুক্ত করে দেয় আর তারা সবাই মিলে পালিয়ে বোট খোঁজার উদ্দেশ্যে রওনা হয়। তবে রাস্তাতেই তারা আগ্নেয়গিরির আরও একটি বড় বিস্ফোরণ লক্ষ্য করে। অর্থাৎ এই মাউন্টেনটি এখন যে কোনো সময় দুভাগ হয়ে যাবে। তাই মেরিন এবং এরিক যখন দৌড়ে বোটের উদ্দেশ্যে যাচ্ছিল তখন রাস্তাতে ফ্রেডরিক তাদেরকে দেখতে পেয়ে জানায় যে সেদিকে গিয়ে কোনো লাভ নেই, আশেপাশে কোথাও একটি বোটও নেই, মানুষ সমস্ত বোট নিয়েই চলে গিয়েছে। কিন্তু এরিক এখানে জানায় যে তার ডাইভিংয়ের জন্য তার নিজের কাছে একটি পার্সোনাল বোট আছে। ফ্রেডরিক এটা শুনে অনেক খুশি হয়ে যায় আর সে তাদের কাছে সাহায্য চায়। এরপর তারা তিনজন মিলে সোজা সেই বোটটির কাছে চলে যায়। কিন্তু যখনই তারা বোটে করে রওনা হতেই যাবে ঠিক তখনই সেই জেলের একজন গ্যাংস্টার চলে আসে, যাকে এরিক মুক্ত করে দিয়েছিল। আর সে তাদেরকে বন্দুক তাক করে তাদের কাছ থেকে বোটটি নিয়ে যেতে চাইছিল। কিন্তু ফ্রেডরিক তাকে জানায় যে সে চাইলে তাদের সঙ্গে আসতে পারে, তবে সেই গ্যাংস্টারটি তার পুরো টিম নিয়ে সেখান থেকে চলে যেতে চাইছিল। তাই সে তাদের সঙ্গে বোট শেয়ার করতে চাইছিল না, যার ফলে বাধ্য হয়ে ফ্রেডরিক তার উপর আক্রমণ করে। কিন্তু এমন সময় ধস্তাধস্তিতে লোকটি এখানে তাকে গুলি করে মেরে ফেলে। ফ্রেডরিক তার বোন মেরিনের কোলেই মারা যায়। মেরিন এতে ভীষণ কষ্ট পেয়েছিল। এদিকে ফ্রেডরিক এখানে সাহস করে লোকটির উপর হামলা করে, আর লোকটি যখন তাকেও এখানে মেরে ফেলতে চাইছিল তখন ফ্রেডরিক পাথর দিয়ে তার মাথায় একটি আঘাত করে এবং রাগের বশে তাকে পানিতে ডুবিয়েই মেরে ফেলে। এদিকে মেরিন তো কিছুতেই তার ভাইকে ছেড়ে যেতে চাইছিল না, কিন্তু ফ্রেডরিক কোনোমতে তাকে বুঝিয়ে বোটে নিয়ে আসে আর সে মেরিনকে শান্ত হতে বলে। আর এমন সময় সেখানে গ্যাংস্টার দলের বাকি লোকেরা আসলে ফ্রেডরিক একাই তাদেরকে মেরে তাদেরকে বন্দুক দিয়ে ভয় দেখিয়ে দূরে সরিয়ে দেয় আর দ্রুত তারা বোট স্টার্ট করে রওনা হয়। অন্যদিকে আমরা আলভেরো এবং হাংকে দেখতে পাই। তারা স্পেশাল একটি স্যুট পরে আগ্নেয়গিরির সামনে চলে এসেছে। আর এটাই হচ্ছে তাদের লাইফের শেষ ট্রিপ, যেখানে তারা দুঃসাহসিকভাবে আগ্নেয়গিরির সামনে দাঁড়িয়ে এটার বিস্ফোরণ দেখবে। তারা এখানে মুহূর্তটিকে এনজয় করার জন্য তাদের সঙ্গে করে একটি ওয়াইনও নিয়ে এসেছে। এরপর তারা এখানে গল্প করতে করতে ওয়াইন পান করছিল। অন্যদিকে আমরা জেনিফার এবং তার সন্তানদেরকে দেখতে পাই, যারা কিনা বিমানে ওঠার সময় পাসপোর্ট দেখিয়ে ব্যাচ নিচ্ছিল। আর এখানে ফার্নিন্দোর পাসপোর্ট সহ 4টি পাসপোর্ট থাকায় তাদেরকে সেখানে 4টি ব্যাচ দেয়া হয়। তবে প্লেনে ওঠার আগে এমন সময় সারা চার্লিকে দেখতে পায়, তাই সে দৌড়ে চার্লির কাছে আসে। তবে চার্লির কাছে কোনো ব্যাচ ছিল না, তাই সারা তখন তার বাবার ব্যাচটি চার্লিকে দিয়ে দেয়। অন্যদিকে মেরিন এবং ফ্রেডরিক একটি দ্বীপে এসে দাঁড়িয়েছিল। তারা বুঝতে পারছিল না যে তাদের কোথায় যাওয়া উচিত। এদিকে আগ্নেয়গিরিটি এমন সময় প্রচণ্ড জোরে বিস্ফোরিত হয়ে যায়। আগ্নেয়গিরির তলদেশে যত লাভা রয়েছে সেই সমস্ত লাভা বাহিরে বেরিয়ে আসে, আর আগ্নেয়গিরিটি 2 ভাগ হয়ে সমুদ্রের মধ্যে তলিয়ে যেতে থাকে, যার ফলে সমুদ্রের পানিতে বিশাল বড় সুনামির সৃষ্টি হয়। এদিকে আগ্নেয়গিরির বিস্ফোরণে হাঙ্ক এবং আলভেরো সেখানেই মারা যায়। অন্যদিকে বিস্ফোরণটি এতটাই জোরে হয়েছিল যে পুরো পালমা দ্বীপ একদম কেঁপে ওঠে। এমনকি জেনিফারদের ফ্লাইটটিও কেঁপে ওঠে। জেনিফার এতে অনেক ভয় পেয়ে যায়, কারণ সারা চার্লিকে আনতে গিয়ে আর ফিরে আসেনি। তাই প্লেন ছাড়ার আগে সে তার ছেলেকে নিয়ে নেমে যায় আর সে সারাকে খুঁজতে চলে যায়। কিন্তু অপর প্রান্তে সারা অলরেডি চার্লিকে নিয়ে প্লেনে উঠে গিয়েছিল। অন্যদিকে জেন্সদের অফিসে একটি প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়েছিল, আর জেন্স এখানে তাদের সকলের অন্যায় সহ্য করতে না পেরে চিৎকার করে মিডিয়ার সামনে পালমা আইল্যান্ডের সমস্ত কথা জানিয়ে দেয় এবং যত দ্রুত সম্ভব সেখানে রেস্কিউ টিম পাঠাতে বলে। অন্যদিকে ফ্রেডরিকের কাছে একটি টেক্সট আসে। জেন্স আসলে তাকে একটি লোকেশন পাঠিয়েছিল যেখানে সেই সুনামির কোনো প্রভাব পড়বে না, আর সিগন্যাল ফিরে আসে টেক্সটটি এখন তার ফোনে এসেছে। তাই ফ্রেডরিক তখন মেরিনকে নিয়ে বোটে করে সেই জায়গার উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু অন্যদিকে আগ্নেয়গিরির কাছ থেকে সুনামি বিশাল আকার ধারণ করেছে, আর এটা দ্রুত গতিতে ফ্রেডরিকদের কাছেই আসছে। অন্যদিকে সারাদের বিমানে যারা যারা ছিল তারা সবাই প্লেনের উপর থেকে সমুদ্রের ঢেউ দেখতে পাচ্ছিল। সারা তখন দ্রুত তার মাকে ফোন দিয়ে জানতে চায় যে তারা কোথায় চলে গিয়েছে। সে তো অলরেডি চার্লিকে নিয়ে প্লেনেই আছে। এরপর সারা তার মাকে সেই সুনামির খবরটি দেয় আর তাকে দ্রুত একটি সুরক্ষিত জায়গাতে চলে যেতে বলে, যেটা তার আঙ্কেল তার ফোনেও পাঠিয়েছিল। সারা তখন দ্রুত লোকেশনটি তার মায়ের ফোনেও পাঠিয়ে দেয়, আর তোবাইকে এখানে ছোট্ট একটি ম্যাপের মাধ্যমে জায়গাটিকে চিহ্নিত করে ফেলে। এরপর সেখানে এয়ারপোর্টের যে শেষ কর্মীটি ছিল জেনিফার তার ছেলেকে নিয়ে তার সঙ্গে সেই সুরক্ষিত জায়গাতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। আর সেই ব্যক্তির কাছে একটি গাড়ি ছিল, তাই তারা সেই গাড়িতে করেই লোকেশনটির দিকে যেতে থাকে। তবে রাস্তার পাশের সমুদ্রে তারা সুনামির পরিস্থিতি দেখতে পাচ্ছিল, যেটা বিশাল আকৃতিতে শহরের দিকেই আসছে। জেনিফার তখন তার ছেলেকে শান্ত রাখার জন্য তাকে নিচে তাকিয়ে থাকতে বলে। অন্যদিকে ফ্রেডরিক এবং মেরিন এখন বোটটিকে কন্ট্রোল করতে পারছিল না, কারণ সুনামির ঢেউ তাদের অনেক কাছে চলে এসেছে। তবে তারা কোনো মতে তাদের বোটটিকে একপাশে নিয়ে আসে
আর দুপাশ থেকে দুটো বিশাল আকৃতির সমুদ্রের ঢেউ একে অপরের সঙ্গে বাড়ি খেয়ে সমুদ্রে বিশাল বড় স্রোতের সৃষ্টি হয়। আর ফেডরিকরা সুনামির ঢেউর সঙ্গে বাড়ি খাওয়া থেকে বাঁচলেও সমুদ্রের স্রোতে ভাসতে ভাসতে তারা অন্য জায়গাতে চলে আসে। কিন্তু অন্যদিকে এবার সমুদ্রের পানি উপচে দ্বীপের ভেতরে প্রবেশ করে, এমনকি এটার বিশাল আকৃতির স্রোত সেখানকার এয়ারপোর্টটিকেও ধ্বংস করে দেয়। সেই সাথে এর উচ্চতা এতটাই বেশি ছিল যে সারাদের বিমানটিও এই ঢেউয়ের গভীরে তলিয়ে যায়। অন্যদিকে জেনিফার এবং তার সঙ্গীদের কাছে আর কোনো অপশন ছিল না, তাই তারা গাড়ি থেকে বেরিয়ে দৌড়তে শুরু করে। এদিকে আমরা মেরিন এবং ফেডরিককে দেখতে পাই, যারা কিনা কোনো মতে সেই সুরক্ষিত জায়গাটিতে পৌঁছতে পেরেছে, যেখানে তাদের মতোই আরও বেশ কিছু সার্ভাইভার্সরা ছিল। তবে ফেডরিক এখানে তার পরিবারের কাউকেই দেখতে পাচ্ছিল না, তাই সে সেখানে একজন ব্যক্তির কাছে সারাদের ফ্লাইটের ব্যাপারে জানতে চায় যে সেটা ঠিকমতো পৌঁছতে পেরেছে কিনা। কিন্তু এখানে সে জানতে পারে যে সেই ফ্লাইটটি কিছুক্ষণ আগেই সমুদ্রের গভীরে তলিয়ে গিয়েছে। ফেডরিকের আর বুঝতে বাকি থাকে না যে তার পরিবারের সবাই তাকে ছেড়ে চলে গিয়েছে। তার নিজেরও এখন বাঁচতে ইচ্ছে করছিল না। ফেডরিকের এখানে একটাই আফসোস হচ্ছিল যে সে জেনিফারকে অনেক কষ্ট দিয়ে ফেলেছে, আর সে একটিবার তার কাছে ক্ষমাও চাইতে পারেনি। তাই যখনই সে একদম ভেঙে পড়ছিল, ঠিক তখনই দূর থেকে তোবাক তাকে বাবা বাবা বলে ডাকে। ফেডরিক তখন সামনে তাকিয়ে দেখতে পায় যে তার ছেলে এবং ওয়াইফ তার দিকে দৌড়ে আসছে। সে তখন দৌড়ে গিয়ে তাদেরকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে, আর সে তাদের কাছে জানতে চায় যে তার মেয়ে সারা কোথায়। অন্যদিকে আমরা সারাকে দেখতে পাই, যে কিনা প্লেনের মধ্যে তার জ্ঞান ফিরে পায়। আর সে বুঝতে পারে যে সে বেঁচে আছে, কারণ তাদের প্লেনটি একটি শুকনো জায়গাতে পড়েছিল। তাই সারা চার্লিকে নিয়ে সোজা তার পরিবারের কাছে ফিরে আসে। তার পরিবার তাকে পেয়ে অনেক খুশি হয়। তাদের ভেঙে যাওয়া পরিবারটি যেন নতুন করে জোড়া লেগেছে। এবার নিউজ চ্যানেলগুলোতে দেখা যায় যে পালমা আইল্যান্ডের এই বিপর্যয়ের কথা পুরো পৃথিবীতেই ভাইরাল হয়েছে, যার ফলে পালমা আইল্যান্ডকে সারা জীবনের জন্য নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। অন্যদিকে জেন্স তার পরিবারের একটি খবর পাওয়ার জন্য অপেক্ষা করছিল। সে বারবার নিউজ চেক করছিল, কিন্তু এমন সময় তার একজন কোয়ার্কার এসে তাকে খবর দেয় যে তার পুরো পরিবারই বেঁচে আছে। জেন যেন এতে তার মাঝে প্রাণ ফিরে পায়। অন্যদিকে রেস্কিউ টিমের একটি হেলিকপ্টার সেখানে যায়, যেখানে সমস্ত সার্ভাইভার্সরা আশ্রয় নিয়েছে, আর তারা প্রত্যেকটি সার্ভাইভার্সদেরকে উদ্ধার করে তাদের শহরে ফিরিয়ে আনে। এই ঘটনার পর প্রায় বেশ কয়েকদিন সময় পার হয়ে যায়। এখানে আমরা মেরিনকে দেখতে পাই। মেরিন এখন তার রিসার্চারের কাজ ছেড়ে দিয়েছে, বরং তার ভাই ডাইভিংয়ের জন্য যে সমস্ত প্রজেক্ট রেডি করেছিল, মেরিন এখন এক এক করে সেগুলোকেই পূরণ করছে। সে তার ভাইয়ের স্বপ্নকে এখন নিজের স্বপ্ন করে নিয়েছে। আর এভাবেই খুব সুন্দর একটি মুহূর্তের মাধ্যমে গল্পটি এখানেই শেষ হয়ে যায়।